শোনো, আমি তোমাকে একটা কথা জানাতে চাই। আমার মেয়ে রূপার বয়স দিনের পর দিন বাড়তেই থাকছে। ওকে এইবার একটা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমাকে নিতেই হবে। কি বলছোটা কি? রূপাকে এক্ষুনি বিয়ে দেবে মানে? না না, রূপাকে বিয়ে দিতে হবে না। তুমি বরং আমার শ্রেয়া মায়ের জন্য পাত্রের সন্ধান করো। আমার শ্রেয়া মাকে বিয়ে দিতে হবে। কি বলছো? শ্রেয়া ছোট, রূপা বড়। রূপাকে যদি আমরা আগে বিয়ে না দিই, সেখানে পরবর্তীতে রূপার বিয়ে দিতে আমাদের অনেক সমস্যায় পড়তে হবে। রূপাকে আগে বিয়ে দিতে হবে, তারপর শ্রেয়া। না না না, আমার শ্রেয়াকে আগে বিয়ে দেব। রূপাকে এক্ষুনি বিয়ে দেওয়ার কি দরকার বাপু? বাড়িতে আছে, কাজ কাম করছে, আমার হাতে হাতে সাহায্য করে দিচ্ছে, এটাই তো অনেক। ওর এক্ষুনি বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই বাপু। কি বলছোটা কি? আমার মা মরা মেয়েটা তোমার কাজের সাহায্যকারী হিসেবে রেখে দিতে চাও? কই, শ্রেয়াকে দিয়ে তো কখনো বাড়ির কোনো কাজ করাও না। আর সমস্ত কাজ আমার রূপা মা কেন করবে বলো তো? শোনো, অত কিছু আমি বুঝি না। আমার মেয়েটা রান্না বান্না করতে গেলে হাতে মুখে পুড়ে যেতে পারে, তাই আমার মেয়েটাকে রান্নাঘরে ঢুকতে দিই না। ও আচ্ছা, শ্রেয়া তোমার নিজের মেয়ে, তাই তাকে রান্নাঘরে ঢুকতে দিতে তোমার কষ্ট হয়। আর রূপা তোমার সতীনের মেয়ে, সেই জন্য রূপাকে দিয়ে সব কাজ করালেও তোমার মনে একটুও মায়া জন্মায় না, তাই তো? শোনো, আমি যেহেতু বলেছি আমি রূপাকে বিয়ে দেব, সেহেতু রূপার জন্য আমি সম্বন্ধ আনবো। আমার কথাই শেষ কথা। ঠিক আছে বাপু, যা ইচ্ছা তাই করো। তবে একটা কথা বলে দিচ্ছি, রূপার বিয়ে যদি তুমি দাও, তাহলে আমি কিংবা আমার ছেলে মেয়ে, আমি কাউকেই এর মধ্যে ঢুকতে দেব না। তোমার মেয়েকে কেমন ভাবে তুমি বিয়ে দেবে, কি করবে তুমি ভেবে নিও। এই হচ্ছে আমার মেয়ে রূপা। রূপে গুণে সব দিক থেকে একেবারে লক্ষ্মী। তাই তো দেখতে পাচ্ছি, মেয়ে আমাদের অনেক লক্ষ্মী মেয়ে। তা যাই হোক, এইবার বিয়ের দিন তারিখ তো ফাইনাল করতে হবে। হ্যাঁ দিদি, বিয়ের দিন তারিখ তো ফাইনাল করতেই হবে। তা আপনারাই ঠিক করুন, আপনাদের বৌমাকে আপনারা বাড়িতে কবে নিয়ে যাবেন? সে তো ঠিক আছে দাদা, তবে আমাদের মনে একটা প্রশ্ন আছে যে, কি প্রশ্ন আপনাদের? বলুন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমরা রাজি আছি। আচ্ছা, আপনার স্ত্রী, মেয়ে, ছেলে সব কোথায় বলো তো? তাদেরকে তো দেখছি না। আপনি শুধু যে আপনার মেয়েটাকে নিয়ে এখানে আসেন। আসলে দিদি, ওরা একটু ডাক্তারের কাছে গিয়েছে, তাই ওরা এখানে উপস্থিত হতে পারেনি। ও আচ্ছা, আপনার স্ত্রী, ছেলে, মেয়ে সব ডাক্তারের কাছে গিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে বিয়ের দিন তারিখটা ফাইনাল করে ফেলো তো দেখি। ঠিক আছে দিদি, আমাদের কোনো অসুবিধা নেই। আপনারা যখনই চাইবেন আপনাদের বৌমাকে নিয়ে যেতে পারবেন। আপনারাই ঠিক করুন, আপনারা আপনাদের বৌমাকে কবে নিয়ে যাবেন। ঠিক আছে দাদা, আমরা তাহলে বাড়িতে গিয়ে একটা আলোচনা করে তারপর আপনাদেরকে জানাবো, কেমন? ঠিক আছে দিদি, তাই হবে। এমন ভাবেই রূপার বিয়ে ঠিক হয়ে যায়। আন্টি কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো তো আছি। তোমাকে তো ঠিক চিনলাম না। আসলে আন্টি, আমি হচ্ছি রূপার দাদা বিজয়। ও আচ্ছা, তুমি রূপা মায়ের দাদা। তা ভালো ভালো, এই বাড়িতে এসেছো, আমাদের তো আগে জানিয়ে দেবে নাকি? না না আন্টি, আপনি এত ব্যস্ত হবেন না। আপনার সাথে আমার কিছু কথা ছিল, তাই আপনার কাছেই এসেছি। আচ্ছা বাবা, বলো, তোমার কি কথা আছে আমাদেরকে বলো। আসলে আন্টি, আপনারা আমার বোনের সাথে যে আপনাদের ছেলের বিয়ে ঠিক করেছেন, আপনি কি আমাদের বাড়ির খোঁজ খবর বা খবর টবর কিছুই কি জানেন নাকি জানেন না? কি জানবো বলো তো? কি জানার কথা তুমি বলছো? তোমাদের বাড়ি সব কিছুই তো জানি। তোমরা তিন ভাই বোন, তোমার বাবা এক বড় ব্যবসায়ী। আর কি জানার আছে বলো তো? আন্টি, আপনি তো বলেই দিলেন যে আমরা তিন ভাই বোন। কই, আপনি তো এটা বললেন না যে রূপা আমাদের সৎ বোন? কি বলছো? রূপা তোমাদের সৎ বোন মানে? আমি তো যতদূর জানি তোমরা নিজের তিন ভাই বোন। তোমার বাবার একটাই বিয়ে, আর তুমি কিনা বলছো রূপা তোমাদের সৎ বোন? হ্যাঁ আন্টি, রূপা আমাদের সৎ বোন। আর আপনারা আমার সৎ বোনের সাথে আপনাদের ছেলের বিয়ে ঠিক করেছেন। আপনাকে একটা কথা বলি,
আমার বাবার যা বিষয় আশয় সম্পত্তি আছে সবকিছুর ভাগীদার আমি আর আমার বোন, আমার সৎ বোন রূপার নামে কিছুই নেই। সেহেতু আপনারা যদি আপনাদের ছেলের সাথে রূপার বিয়ে দেন, তাহলে ভবিষ্যতে আপনার ছেলে আমাদের বাড়ির কোনো সম্পত্তির ভাগীদার হতেই পারবে না। কি বলছোটা কি? তোমাদের বাড়িতে তো আমি এমনি এমনি সম্বন্ধ করিনি। আমি তো আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তবেই তো তোমাদের বাড়িতে গিয়েছি, যাতে ভবিষ্যতে আমার ছেলেটা কোনো সাহায্য পায় ওই বাড়ি থেকে। আর তোমরা কিনা বলছো তোমাদের বাড়ির কোনো সম্পত্তি আমাদের হবু বৌমার নামে নেই। হ্যাঁ আন্টি, আমি ঠিক কথাই বলছি। আমাদের বাড়ির কোনো সম্পত্তি রূপার নামে নেই। তাই আপনাকে একটা কথা জানানো রয়েছে। আমার যে ছোট বোন শ্রেয়া, আপনারা চাইলে রূপাকে বাদ দিয়ে শ্রেয়ার সাথে আপনার ছেলের বিয়ে দিতে পারেন। তাহলে আমাদের বাড়ির সমস্ত সম্পত্তির ভাগীদার কিছুটা হলেও আপনার ছেলে পাবে। কি বলছো কি? শ্রেয়া তোমার নিজের বোন? ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে এই সিদ্ধান্ত নিলাম, রূপাকে রেখে শ্রেয়ার সাথে আমরা আমার ছেলের বিয়ে দেব। এটা আপনি কি বলছেন দিদি? আপনি আমার রূপাকে রেখে শ্রেয়ার সাথে আপনার ছেলের বিয়ে দিতে চান? হ্যাঁ দাদা, এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা আমরা আপনার রূপা মেয়েকে নিতে চাই না, আমরা শ্রেয়ার সাথে আমাদের ছেলের বিয়ে দিতে চাই। কিন্তু রূপা তো আমার বড় মেয়ে। আমি রূপাকে রেখে কেমন করে ছোট মেয়েকে বিয়ে দিতে পারি বলুন তো দিদি? সেটা তো আমি জানি না, তবে আপনারা যে আমাদের সাথে এত বড় প্রতারণা করতে যাচ্ছিলেন, এটা তো আমরা না জানলে অনেক বড় ক্ষতির মুখে পড়ে যেতাম আমরা। কি বলছোটা কি? কি এমন প্রতারণা করেছি আপনাদের সাথে? আসলে রূপা যে আপনার প্রথম স্ত্রীর সন্তান, সে কথা তো আমাদের জানাননি। সেই জন্যই বলি, দেখাশোনার দিন বাড়ির মা মেয়ে ছেলে সব কোথায়? আসলে ব্যাপারটা ছিল এটাই, আপনার প্রথম স্ত্রীর মেয়ের বিয়েতে আপনার দ্বিতীয় স্ত্রী ছেলে মেয়ে কেউই উপস্থিত ছিল না। এটা আপনি কি বলছেন? আর আপনি এই খবর কোথা থেকে পেলেন? দেখো, এত কথা বলতে চাই না, যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি রূপাকে রেখে শ্রেয়ার সাথেই আমাদের ছেলের বিয়ে দেব, সেহেতু এটাই আমাদের শেষ কথা। মারে, পারলে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমি আমি তোর জন্য কিছুই করতে পারলাম না রে। বাবা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা কেন করছো বলো তো? আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তো এখন দিব্যি ভালো আছি। আর আমাকে যে বিয়ে দিয়ে অন্যের বাড়িতে পাঠাতে হবে, তার কি মানে আছে বলো তো? দেখ মা, তুই কিছুই বুঝিস না। আমার বয়স বাড়ছে, আমি আজ আছি কাল নেই। তোকে যদি একটা বিয়ে না দিতে পারি, তাহলে তো আমি মরেও শান্তি পাবো না রে মা। আর আমি জানি আমি মারা যাওয়ার পর তোকে কেউ দেখে রাখবে না, কেউ ভালোবাসবে না। তোর সৎ মা সৎ ভাই বোন কেউ তোকে ভালো রাখবে না। আমি আছি বলে তুই অনেকটা ভালো আছিস রে মা। হ্যাঁ বাবা, আমি তো জানি তুমি আছো বলে আজ আমি অনেক ভালো আছি, কিন্তু তোমার অবর্তমানে আমি এই বাড়িতে কেমন থাকতে পারবো তা আমি কল্পনা করতে পারি বাবা। হ্যাঁ রে মা, সে চিন্তা আমারও হয়। কিন্তু কি করব বল, তোর বিয়ে যে ঠিক করেই ফেলেছিলাম, কিন্তু তারা যে কোথা থেকে কি জেনে তারা তোর ছোট বোনকে বিয়ে করতে রাজি হয়েছে। তোকে যে তারা বিয়ে করতে চায় না রে মা। যাকগে তো বাবা, আমার প্রয়োজন নেই বিয়ে করার। আমি যতদিন আছি আমি তোমার সাথে থাকতে চাই বাবা, তোমার সেবা যত্ন করে সারাটা জীবন কাটাতে চাই। মারে, আমি কি সারা জীবন থাকবো যে তুই আমাকে সারা জীবন সেবা যত্ন করবি? তাহলে ঠিক আছে, শোন, আমি যদিও বা কখনো মরে যাই, তোকে এমন ভাবে রেখে যাব যে কখনো তোর কোনো কষ্টই হবে না। তোর ভবিষ্যতের চিন্তা আমি করে রেখে যাবো রে মা। বাবা, ওসব চিন্তা বাদ দাও তো, এখন চলো তোমাকে কিছু খেতে দিই। তুমি অনেকক্ষণ থেকে না খেয়ে আছো, আর তোমার ওষুধগুলো ঠিকঠাক টাইমে যদি না খাও, তাহলে তোমার শরীরটা আরো অসুস্থ হয়ে যাবে বাবা। শুনেছ মা, রূপার বিয়েটা যে ভেঙে গিয়েছে।
আর আমার শ্রেয়া বোনের সাথে ওই বাড়ির ছেলের বিয়ের কথা আমরা পাকা করে এসেছি। হ্যাঁ রে বাবা, তাই তো আমি শুনছি। তোর কি বুদ্ধি রে, তুই কেমন ভাবে এই কাজটা করলি আর কখন যে গেলি তা তো আমি কিছুই জানি না রে। মা, সবকিছু যদি তোমাকে জানিয়ে করব তাহলে তোমার ছেলের বুদ্ধি কি করতে আছে? তোমার ছেলে একটু যদি বুদ্ধি খাটিয়ে নিজের বোনের ভবিষ্যতে চিন্তা না করতে পারে তাহলে আমি কেমন দাদা হলাম বলো তো? হ্যাঁ, তা তো জানি। ওই জন্য তো শ্রেয়াকে নিয়ে আমার কোনো চিন্তা হয় না। আমার মেয়েটা ভাগ্য করে একটা দাদা পেয়েছে। হ্যাঁ মা, আমার বোনের চিন্তা আমাকেই করতে হবে। আমি যে ওর একমাত্র দাদা, আমি যদি ওর চিন্তা না করি তাহলে কে করবে? হ্যাঁ রে বাবা, রূপার বিয়েটা ভেঙে একেবারে ভালো কাজ করেছিস। আমার মেয়েটাকে ওই ধনী বাড়িতে বিয়ে দেব, আর রূপা কিনা আমাদের বাড়িতে গোলামের মতো থাকবে। যেমন কাজ কাম করে আমাকে সাহায্য করে তেমনই চলবে। হ্যাঁ মা, আমি তো সবকিছুর কথা ভেবে চিন্তেই এই কাজটা করেছি। বাবা আর কতদিন? বাবা থাকতে থাকতে রূপাকে কোনোভাবে বিয়ে দেওয়া যাবে না মা। রূপাকে সারা জীবন তোমার কাছেই রাখবে, তাহলে আমাদের বাড়িতে কোনো কাজের মহিলার প্রয়োজন পড়বে না। হ্যাঁ রে বাবা, সেই চিন্তা তো আমিও করি। তা যাই হোক, তুই যে কাজটা করেছিস খুব ভালো করেছিস। এরপর শ্রেয়ার সাথে রূপমের বিয়ে হয়ে যায়। এমন ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎই একদিন রূপার বাবার মৃত্যু হয়। রূপার বাবা রূপাকে রেখে না ফেরার দেশে চলে যায়। আর এরপর দিনের পর দিন রূপার উপরে তার সৎ ভাই বোনের অত্যাচার বাড়তেই থাকে। এমনই একদিন কি রে হতসারি, ঘরের মধ্যে আর কদিন এমন ভাবে নিজেকে রাখবি বলতো? বাড়ির কাজ কাম কি কিছুই করতে হবে না? মা, আমার শরীরটা অনেক খারাপ মা, তাই আমি কাজ করতে পারছি না। তুমি কিছুটা দিন বাড়ির কাজ কামগুলো করে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমার শরীরটা একটু সুস্থ হলে তোমাকে কোনো কাজ কাম করতে হবে না। সব কাজ আমি করব মা। শোন, তোর এমন কথা শুনে আমার কোনো লাভ নেই বাবা। তোকে বলেছি যখন বাড়ির কাজ কাম করতে, তুই বাড়ির কাজ কাম করবি। তোর বাপটা মরে যাওয়ার পর থেকে তোর তো দেখছি পাক না গজিয়ে গেছে। কাজ কাম কথাবার্তা সব যেন পাল্টে গেছে। মা, বাবা মারা গিয়েছে সেই শোক কেটে আমি এখনো উঠতে পারিনি মা। আর বাবার চিন্তা করে করে শরীরটাও যে দিনের পর দিন খারাপই হয়ে যাচ্ছে মা। আমি আমার কাজ করার মতো এখন কোনো পরিস্থিতিই নেই মা। তুমি কিছুটা দিন সামলে নাও, আমি কিছুদিন পর থেকেই বাড়ির সমস্ত কাজ করে দেব। না না না, এইসব বললে তো শুনবো না। শোন, আজকে বাড়িতে আমার মেয়ে জামাই আসবে। আমার জামাইয়ের যেন বাড়িতে থাকতে খেতে পড়তে কোনো অসুবিধা না হয়। আর বাড়ির সমস্ত কাজ তো আর আমি একলা একলা করতে পারবো না, তোকেও করতে হবে। চল চল, শরীর খারাপের অজুহাত না দিয়ে এইবার কাজে কামে সাহায্য করবি, চল তো দেখি। বিকালে শ্রেয়া এবং শ্রেয়ার বর এসে উপস্থিত হয়। এ কি বোন, তুই এসে গেছিস? হ্যাঁ দাদা, আমি এসে গিয়েছি। তোমার সাথে আমার কিছু কথা ছিল। ও, কি কথা? বল, তোর সব কথা আমি শুনছি। আসলে দাদা, বাবা তো মারা গিয়েছে, আর বাবার যা সম্পত্তি আছে সেই সম্পত্তিতে তো নিশ্চয়ই আমার অনেক ভাগ আছে। আসলে কি বলতো দাদা, আমার স্বামীর ব্যবসার জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন। যদি আমার ভাগটা আমাকে ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিতে তাহলে অনেক ভালো হতো দাদা। বিয়ে হয়ে যেতে পারলি না মাত্র কয়েকদিন, আর এর মধ্যে কিনা এসে বাবার সম্পত্তির ভাগ নিতে এসেছিস? হ্যাঁ দাদা, অসুবিধার মধ্যে পড়েছি, তাই তো ভাগ নিতে এসেছি। না হলে কি আর আসতাম দাদা? আজকে তো এই বাড়িতে আসার উদ্দেশ্য শুধু একটাই, তোমার থেকে কিছু সাহায্য নেব দাদা। কি বলছিসটা কি? তোর স্বামীর ব্যবসার জন্য টাকা লাগবে, তাই বলে তুই এই বাড়ি থেকে সাহায্য নিবি? আমার কাছে এত টাকা পয়সা নেই। দাদা, আমি তো তোমার টাকা পয়সা চাচ্ছি না, আমি বাবার সম্পত্তির ভাগ নিতে এসেছি। আমার ভাগটা আমাকে বুঝিয়ে দাও, আমি সেই ভাগ থেকে আমার স্বামীর ব্যবসার জন্য কিছু টাকা পয়সা দেব। বাহ, খুব ভালো বুদ্ধি রে তোর। এত কষ্ট করে তোকে এত বড় বাড়িতে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিলাম, আর শেষ পর্যন্ত তুই কিনা এত তাড়াতাড়ি বাবার সম্পত্তির ভাগ নিতে চলে এসেছিস। শোন, বাবার যে সম্পত্তি আছে তার 90 ভাগ সম্পত্তি আমার থাকবে, আর 10 ভাগ সম্পত্তি তোকে দেব। কি বলছোটা কি দাদা?
10 ভাগ সম্পত্তি আমার আর 90 ভাগ তোমার? না না, এটা কেমন করে হতে পারে? তুমিও বাবার সন্তান, আমিও বাবার সন্তান। সম্পত্তির ভাগ আমারও আছে, আমিও তোমার মতনই সম্পত্তি পাবো। আমি অত শত জানি না দাদা, আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। বাহ, অনেক বড় বড় কথা শিখেছিস। বিয়ে হয়ে যেতে পারলি না, আর এর মধ্যেই দাদার উপরে চোখ রাঙিয়ে কথা বলছিস। শোন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটাই শেষ। বাবার সম্পত্তির 90 ভাগ আমার থাকবে, আর 10 ভাগ তুই নিবি। না দাদা, এটা বললে তো হয় না। আমি 10 ভাগ সম্পত্তি পাবো মানে? তুমি আমাকে এইভাবে ঠকাতে পারো না দাদা। হ্যাঁ দাদা, শ্রেয়া তো ঠিক কথাই বলেছে। তুমিই তো বিয়ের সময় বলেছিলে আপনাদের যা সম্পত্তি আছে তা আপনি আর আপনার বোনের সমান সমান ভাগ। তাই তো আপনার বোনকে বিয়ে করতে রাজি হয়েছি। আর আজ এমন কথা বলছেন? ও, তুমিও তো দেখছি বেশ লোভী মানুষ। যেই না বলেছি আমাদের অনেক সম্পত্তি, আমরা দুই ভাই বোন ভাগীদার, সেই কিনা তুমি বিয়েতে রাজি হয়ে বিয়ের কয়েকদিনের মধ্যেই সম্পত্তির ভাগ নিতে এসেছো। ছি, তোমার লজ্জা করে না? না দাদা, আমার লজ্জা করে না। তুমি যেহেতু বলেছো বাড়ির সমস্ত সম্পত্তি তোমাদের দুই ভাই বোনের নামে সমান সমান, সেহেতু আমার স্ত্রীর সম্পত্তি তুমি ভাগ বুঝিয়ে দাও। তারপর আমরা এখান থেকে চলে যাব। কি সম্পত্তির কথা তোমরা বলছো দাদা? বাবার সম্পত্তি এক্ষুনি ভাগাভাগি শুরু করে দিয়েছো তোমরা? বাবা মারা গিয়েছে বেশি দিন হয়নি। এই, তুই একদম চুপ করে থাকবি। এখানে আমার আর আমার বোনের মধ্যে কথা হচ্ছে, তুই এখানে কোনো কথা বলবি না। না দাদা, কথা তো আমাকে বলতেই হবে, কারণ বাবার সন্তান তো শুধু তোমরা না, আমিও বাবার সন্তান। আমারও সমান অধিকার আছে, আমিও তোমাদের মাঝখানে কথা বলতে পারি। তোর তো ব্যবহার কথাবার্তা দিনের পর দিন পাল্টেই যাচ্ছে। হ্যাঁ দাদা, পাল্টাতে তো হবেই। জীবন সংগ্রামে নিজেকে টিকিয়ে রাখার জন্য এমন পরিবর্তন আনাটাই স্বাভাবিক। এই বাড়িতে আজ আমার বাবা নেই, তাই দিনের পর দিন নির্যাতনের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। তাই নিজেকে ভালো রাখার জন্য একটু তো পরিবর্তন হতেই হবে। ঠিক আছে ঠিক আছে, তুই এখন এখান থেকে আসতে পারিস। না দাদা, আমি এখান থেকে যাব না। সম্পত্তির ভাগাভাগি শুধু তোমরা দুই ভাই বোন একলা কেন করবে? বাবার সম্পত্তির ভাগ নিশ্চয়ই আমারও আছে। তোর যত বড় মুখ নয় তত বড় কথা। শোন, এই বাড়িতে তুই যদি সম্পত্তির ভাগীদার হতে চাস বা সম্পত্তির ভাগ নিতে চাস, তাহলে তোকে আজই এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। ভালো যদি চাস তাহলে সম্পত্তির ভাগ নেওয়ার কথা মুখ থেকে বন্ধ করে দে। কেন? আমি সম্পত্তির ভাগ নেব না কেন? আমার যে সম্পত্তিটুকু আছে তা আমি অনাথ আশ্রম এবং গরিব মানুষদের মাঝে বিলিয়ে দেব। তবুও আমার সম্পত্তির ভাগ তোমাদের দুই ভাই বোনকে নিতে দেব না। এমন ভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। জানো মা, শ্রেয়ার কত বড় সাহস! ও কিনা ওর বরকে নিয়ে এসেছে বাড়ির সম্পত্তি ভাগাভাগির জন্য। আমি ওকে বলেছি 2 দিন পরে আসতে। 2 দিন পরে আসলে ওকে বাবার কিছু অংশ লিখে দেওয়া হবে, আর বাকি অংশগুলো আমার থাকবে। তা ঠিক আছে বাবা, তাই বলে বোনকে এত কম দিস না। বোনকে আরেকটু তো দিতে পারতিস, তোর বাবার তো আর কম সম্পত্তি নয়। বাবার কম সম্পত্তি নয় তা আমি জানি, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে, ও স্বামী সংসারে থাকছে। স্বামী সংসারে থাকাকালীন এত সম্পত্তির কিসের প্রয়োজন ওর? এত ধুমধাম করে বড় অনুষ্ঠান করে ওর বিয়ে দিলাম, আর এর মধ্যে কিনা ও সম্পত্তির ভাগ নিতে এসেছে। আর জানো মা, রূপার কত বড় সাহস! রূপা কিনা বাবার সম্পত্তির ভাগ নিতে এসেছে। কি বলছিসটা কি? রূপাও কিনা বাবার সম্পত্তির ভাগ নিতে এসেছে? হ্যাঁ মা, তা না হলে আর বলছে কি? ও বলেছে ওর সম্পত্তির ভাগটা নিয়ে ও অনাথ আশ্রম এবং গরিব মানুষদের মাঝে বিলিয়ে দেবে। বাবারে, একটা কথা বলি শুনে রাখ। আইন অনুযায়ী তোর বাবার সমস্ত সম্পত্তির ভাগীদার যদি তোরা দুই ভাই বোন হোস, রূপাও তোদের সাথে সমান ভাগীদার। তাই রূপাকে যেভাবেই হোক সম্পত্তির ভাগীদার থেকে সরিয়ে তোরা দুই ভাই বোন নিজেদের মতো ভাগ করে নে। নিজেদের মধ্যে ঝামেলা করিস না। কি বলছোটা কি মা? রূপাও আমাদের মধ্যে ভাগীদার? রূপাও ভাগ নিতে পারবে? না না না, এই সম্পত্তির ভাগ আমি কাউকে দেব না। না রূপাকে, না শ্রেয়াকে। শ্রেয়াকে দিতে পারলেও রূপাকে আমি দিতে পারবো না। তোকে একটা বুদ্ধি দিচ্ছি, শোন বাবা। ওই রূপাকে আগে থেকেই বাড়ি থেকে বের করে দে। বাড়ি থেকে যদি ওকে বের করে দিস, তাহলে বাবার সম্পত্তি থেকেও বঞ্চিত হবে। বাবার সম্পত্তির কানা করিও রূপা পাবে না।
ঠিক বলেছো মা। রূপাকে খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের করে দিতে হবে। আর রূপাকে যদি বাড়ি থেকে বের করে দিতে না পারি, তাহলে বাবার সম্পত্তি আর একটা ভাগীদার হয়ে যাবে। আর আমি এটা কখনো চাই না। রূপাকে এই বাড়ি থেকে বের করে দিতেই হবে। শোন রূপা, তোকে আর আমরা এই বাড়িতে রাখতে পারবো না। তোকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। কি বলছো দাদা? এই বাড়ি থেকে আমি চলে যাব? কোথায় চলে যাব আমি? কোথায় চলে যাবি সেটা তুই জানিস। এই বাড়িতে তোকে আর রাখতে পারবো না মানে রাখতে পারবো না। এতদিন বাবা ছিল, তোকে রেখেছিলাম ঠিক আছে। যেহেতু এখন বাবা নেই, পুরো বাড়িটা আমার ইনকামই চলে, সেহেতু আমি তোকে আর এই বাড়িতে রাখতে পারবো না। কোথায় যাবি কি করবি সেটা তোর ব্যাপার। আমি যেহেতু বলেছি এই বাড়িতে তোকে রাখবো না, তো রাখবো না। ঠিক এমন সময় এক ব্যক্তি সেখানে উপস্থিত হন। কাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো তোমরা? রূপাকে? না, রূপাকে তোমরা এই বাড়ি থেকে বের করে দিতে পারবে না। কি আপনি আপনি আমাদের পারিবারিক বিষয়ে নাক কেন গলাচ্ছেন? আর এই মেয়েকে বাড়িতে রাখবো কি রাখবো না সেই বিষয়টা নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ আমারই। আপনি এর মাঝখানে কেন কথা বলছেন? দেখুন, আমি এর মাঝখানে কেন কথা বলছি নিশ্চয়ই আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এ কি? কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। দেখুন, আমি কোর্ট থেকে এসেছি। আর এই বাড়িটা নিশ্চয়ই সন্দীপ ঘোষের। হ্যাঁ, এটা সন্দীপ ঘোষেরই বাড়ি। কিন্তু কি ব্যাপার বলুন তো? কোর্ট থেকে এসেছেন মানে? আপনাদেরকে জানাতে এসেছি যে সন্দীপ ঘোষ মারা যাওয়ার আগে তার যত জমি জমা সম্পত্তি বাড়িঘর সবকিছুই তার বড় মেয়ে রূপা ঘোষের নামে লিখে রেখে গেছেন। সবকিছুই রূপা ঘোষের নামে। আর আমি এসেই দেখছি আপনারা কিনা বাড়ির মালিককেই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন। কি বলছেন আপনি? আমার বাবার সমস্ত সম্পত্তি বাড়িঘর সবকিছু রূপার নামে? হ্যাঁ, সবকিছু রূপার নামে। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি আপনাদেরকে সমস্ত কাগজপত্র দেখিয়ে দিতে পারবো। না না না, এটা কি করে হয়? সবকিছু রূপার নামে মানে? এটা কি করে সম্ভব? সবই সম্ভব। রূপা, তোমার সিদ্ধান্ত। আমি এসেই দেখলাম এরা কিনা তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে। এখন সবকিছু তোমার হাতে, তোমার বাড়ি, তোমার জায়গা সম্পত্তি। তুমি এখন চাইলে এনাদেরকে ঘর থেকে বের করে দিতে পারো। না রে মা, আমাদেরকে ঘর থেকে বের করে দিস না। আমাদের বড় ভুল হয়ে গেছে। আমরা তো কিছুই জানতাম না রে মা, যে সব কিছু তোর বাবা তোর নামে করে রেখে গেছে। বোন, আমাকে ক্ষমা করে দে বোন। আমি কথা দিচ্ছি আমি তোকে আর কখনো কষ্ট দেব না। বাড়ি ঘর সম্পত্তি সবকিছু থেকে আমাকে বঞ্চিত করিস না। আমাকে বাড়িতে থাকতে দে বোন। দেখুন রূপা, আপনি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আপনি এই বাড়িতে আপনার সৎ মা এবং সৎ ভাইকে থাকতে দেবেন কিনা। না, এই বাড়িটা যেহেতু আমার বাবা আমার নামে লিখে রেখে গেছেন আর সমস্ত সম্পত্তি আমার নামে, সেহেতু এই বাড়িতে আমার সৎ মা এবং সৎ ভাইকে আমি রাখতে চাই না। ওরা যেন এক্ষুনি এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যায়। কি বলছিস বোন? আমাদেরকে বাড়ি থেকে বের করে দিস না বোন। আমাদেরকে ক্ষমা করে দে। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ রে মা, আমাদের অনেক ভুল হয়ে গেছে। তোর বাবার এত সম্পত্তি, আমাদেরকে এইভাবে বঞ্চিত করিস না মা। আমাদেরকে এই বাড়িতে থাকতে দে অন্তত। না মা, এই বাড়িটা যেহেতু বাবা আমার নামে করে গেছেন, সেহেতু সবকিছুই আমার। আমার সিদ্ধান্ত। আমি তোমাদেরকে এই বাড়িতে রাখতে পারবো না। আমার বাবার যত টাকা পয়সা সম্পত্তি আছে সবকিছু আমি গরিব মানুষদের মাঝে বিলিয়ে দেব, অনাথ আশ্রমে দান করব। তাও আমি তোমাদেরকে কিচ্ছু দেব না। তোমরা আমার উপরে কম নির্যাতন করনি। ছোট থেকে অনেক কষ্ট দিয়ে আমাকে বড় করেছো। আর আজ যে বাবা আমার নামে সবকিছু করেছে, সেই তুমি আমাকে মেয়ে দাবি করছো? আর দাদা, তুমি আমাকে বোন দাবি করছো? না, তোমরা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই বাড়িতে তোমাদেরকে আর আমি দেখতে চাই না। এরপর রূপা তার সৎ মা সৎ দাদাকে বাড়ি থেকে বের করে দেয়।